এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা প্রধানত আমাদের প্রশ্ন বিচিত্রা সিরিজ। এই সিরিজে তুমি তোমার ক্লাসের প্রশ্ন বিচিত্রার সমস্ত মডেল স্কুলগুলো পরপর সলভ করা অবস্থায় পাবে। তো খুব ভালোভাবে মন দিয়ে ভিডিওটা দেখো, প্রশ্ন বিচিত্রার পেজটা সুন্দরভাবে সলভ করে নাও, তোমার প্রশ্ন বিচিত্রায় দাগিয়ে নাও এবং বড় বড় প্রশ্নগুলো বা যেগুলো ডেসক্রিপটিভ প্রশ্ন রয়েছে সেগুলো চটপট করে খাতায় লিখে ফেলো, প্রয়োজনে স্ক্রিনশট করে নাও। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটা চটপট করে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছে যায়। প্রশ্ন বিচিত্রা সিরিজ ছাড়াও কিন্তু আমাদের শ্রুতি সিরিজ, টনিক সিরিজ, তোমাদের নর্মাল যেগুলো ক্লাসের সিরিজ রয়েছে সবগুলো দেখতে হবে, খুব মন দিয়ে পড়াশোনা করতে হবে। তোমাদের আলাদা প্লে লিস্ট করা রয়েছে, সেই প্লে লিস্ট থেকে চটপট করে তোমাদের ক্লাসের সমস্ত ভিডিওগুলো দেখে ফেলো, ঠিক আছে? আর একটা বিষয় রয়েছে, সেটা কি, আমাদের ভিডিওগুলো একটু একটু বেশি করে শেয়ার করতে হবে, কারণ স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলের সদস্য সংখ্যা বাড়াতে হবে। আমরা সবাই মিলে খুব ভালো রেজাল্ট করছি কিন্তু এবছরে। তোমাদের যে ক্লাসের সিরিজগুলো দেওয়া রয়েছে সেগুলো করলে, তার সঙ্গে প্রশ্ন বিচিত্রা, তার সঙ্গে শ্রুতি সিরিজ, তার সঙ্গে টনিক সিরিজ করে যদি তুমি পরীক্ষা দিতে যাও, পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পাওয়া থেকে কিন্তু তোমাকে কেউ আটকাতে পারবে না। আর কি, যারা শুধুমাত্র পাশ করতে চাইছো, যে আমি খুব ভালো করে পড়াশোনা করা হয়নি, পরের সেমিস্টার থেকে ভালো করে পড়বো বা পরের সামেটিভ থেকে ভালো করে পড়বো, তারা কিন্তু টনিক সিরিজটা ভালো করে দেখে যাও। টনিক না খেলে পাশ করবে না তুমি ভালো ছেলে, ঠিক আছে? তাহলে আর কথা বলবো না, চটপট করে তোমরা প্রশ্ন বিচিত্রা পেজটা দেখে ফেলো। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি। আজকে আমরা প্রধানত আলোচনা করব ক্লাস 8 এর প্রশ্ন বিচিত্রার যে প্রথম স্কুল রয়েছে ইতিহাসের, সেটা নিয়ে। তো এটা আলোচনা করার পূর্বে যারা আমাদের চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেটস তোমাদের কাছে পৌঁছাতে পারে। আমরা এই আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলে প্রধানত তোমাদের জন্য ক্লাস 7 থেকে নিয়ে শুরু করে 12 পর্যন্ত প্রত্যেকটি সাবজেক্টের প্রত্যেকটি অধ্যায়ের বিভিন্ন ভিডিও প্রোভাইড করে রেখেছি। প্রত্যেকটা ক্লাসে আলাদা আলাদা করে প্লেলিস্ট করা আছে, তোমরা সেখান থেকে ভিডিওগুলো দেখতে পারো। এছাড়া আমাদের প্রশ্ন বিচিত্রা সিরিজ চলছে, এর সঙ্গে সঙ্গে শ্রুতি নামে একটা সিরিজ আছে যেখানে আমরা প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ শর্ট প্রশ্নগুলো অডিও রেকর্ড করে রেখেছি, যেগুলো তোমরা ভালোভাবে শুনে মুখস্থ করে ফেলতে পারো। এছাড়াও পরীক্ষার কাছাকাছি তোমাদের জন্য আসতে চলেছে আমাদের টনিক সিরিজ, যেটা দেখে কিন্তু তুমি তোমার স্কুলে একদম টপ করতে পারো। আর যারা যারা শুধুমাত্র পাস করতে চাইছো তাদের জন্য অবশ্যই টনিক সিরিজটা দেখতেই হবে। তাহলে আর কথা বলবো না, সরাসরি আমরা চলে যাব ইতিহাসের প্রথম যে স্কুল রয়েছে সেটা নিয়ে আলোচনা করার জন্য। আচ্ছা, ইতিহাসের প্রথম স্কুলটা আলোচনা করার পূর্বে আমরা প্রধানত নম্বর বিভাজনটা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করব। আমাদের স্ক্রিনে নিশ্চয়ই নম্বর বিভাজনটা দেখা যাচ্ছে, তোমরা একটুখানি দেখে নাও। সেটা হচ্ছে, দেখো, ইতিহাসের আমাদের যে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে সেখানে কিন্তু পরীক্ষা হবে আমাদের দুটো চ্যাপ্টার প্রধানত। সেটা কি কি? আমাদের প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে আঞ্চলিক শক্তির উত্থান, সেটা পরীক্ষা হবে। তার সঙ্গে আমাদের ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। তোমরা যদি আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব চ্যানেলটা ঠিকঠাক করে দেখো তাহলে সেখানে দেখবে এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু সমস্ত টপিকগুলো খুব সুন্দরভাবে পরপর আমরা আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা ভিডিওগুলো দেখো, দেখে এসে আমাদের অবশ্যই জানাবে যে কেমন ভিডিওগুলো হয়েছে। ওই যে আলোচনামূলক ভিডিওগুলো দেখার পর তোমার এই প্রশ্ন বিচিত্রা সিরিজ, শ্রুতি সিরিজ এবং হচ্ছে আমাদের টনিক সিরিজ দেখলে তোমার স্কুলের পরীক্ষায় তুমি অবশ্যই পুরোপুরি নম্বর পেতে চলেছো, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের কত কত নম্বরে কি কি প্রশ্ন থাকছে আমরা একটুখানি জেনে নিই। আঞ্চলিক শক্তির উত্থান থেকে আমাদের এমসিকিউ থাকছে কিন্তু 4টে, আর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকছে 2টো। তাহলে মোট এমসিকিউ থাকছে আমাদের 6টা, করতে হচ্ছে 6টা। এসএকিউ প্রশ্ন প্রথম চ্যাপ্টার থেকে থাকছে আমাদের 2টো, মানে আঞ্চলিক শক্তির উত্থান থেকে 2টো, আর হচ্ছে ঔপনিবেশিক শক্তি থেকে কর্তৃত্ব প্রতিষ্ঠা থেকে থাকছে 2টো। এটা বিভিন্ন স্কুলে হয়তো একটুখানি বেশি অপশন দিতে পারে, এটা স্কুলের ব্যক্তিগত ব্যাপার। পরবর্তী রয়েছে যেটা আমাদের 2 নম্বরের প্রশ্নগুলো, সেটা আঞ্চলিক শক্তির উত্থান থেকে 2টো থাকবে, আর হচ্ছে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা থেকেও কিন্তু 2টো থাকবে, ঠিক আছে? পরে আমাদের যেটা রয়েছে 3 নম্বরের প্রশ্ন, সেটা 2টো থাকবে আঞ্চলিক শক্তির উত্থান থেকে, আর এখান থেকে আমাদের থাকবে 2টো ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা থেকে। মোট দেওয়া থাকবে 4খানা, করতে হবে কিন্তু আমাদের 2টো। আর যেটা আমাদের 5 নম্বরের প্রশ্ন, সেটা প্রথম চ্যাপ্টার থেকে 2টো, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 2টো, অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান এবং ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা, ওখান থেকে 2টো, মোট 4টে প্রশ্ন থাকবে, করতে হবে আমাদের কিন্তু 2খানা প্রশ্ন করতে হচ্ছে। এই নিয়ে মোট হয়ে যাচ্ছে আমাদের 30 নম্বর। তোমরা খুব সুন্দরভাবে সমস্ত স্কুলগুলো প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে বোঝার চেষ্টা করবে। তাহলে আজকে আমরা আমাদের প্রথম স্কুল শুরু করছি, যেটা আমাদের রয়েছে বালুরঘাট হাই স্কুল। প্রথম প্রশ্ন রয়েছে, কোন মুঘল সম্রাট সাদাত খানকে বুরহানুল মুলক উপাধি দেন?
উত্তরটা হয়ে যাবে কিন্তু মোহাম্মদ শাহ। পরের প্রশ্ন রয়েছে, আসফ ঝা মুবারিজ খানকে হারিয়ে দেন কত খ্রিস্টাব্দে? উত্তর হবে 1723 খ্রিস্টাব্দে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। সেখানে প্রধানত আমাদের রয়েছে, কোন গভর্নর জেনারেলের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যবাদী আগ্রাসী রূপটি প্রকট হয়ে ওঠে? উত্তরটা কিন্তু হয়ে যাবে লর্ড ওয়েলেসলি। পরবর্তী প্রশ্ন, জোসেফ দুপ্লে ছিলেন, কে ছিলেন জোসেফ দুপ্লে? হয়ে যাবে ফরাসি গভর্নর জেনারেল। 5 নম্বর প্রশ্ন, মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র হচ্ছে কি? মাদ্রাজ। আর গ্রীষ্মকালীন প্রশাসনিক কেন্দ্র সেটা হচ্ছে ওটাকামুন্ট। আচ্ছা, হেইলবেরি কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তরটা হবে কিন্তু ব্রিটেনে। আচ্ছা, পরের আমরা যে এসএকিউ প্রশ্নগুলো আছে সেগুলো একটুখানি দেখে নিই। তাহলে বলছে, মুঘল আমলে স্বশাসিত 3টি প্রধান আঞ্চলিক শক্তির নাম লেখো। বাংলা, হায়দ্রাবাদ আর অযোধ্যা। দ্বৈত শাসনের অবসান ঘটান কে? উত্তর হবে কিন্তু ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটান। ঠিক আছে। পরের প্রশ্ন, কোন আইন বলে গভর্নর জেনারেল নামে একটি নতুন পদের সৃষ্টি হয়? উত্তরটা হয়ে যাবে রেগুলেটিং অ্যাক্ট। আর রেগুলেটিং অ্যাক্টের পরে আরেকটা গুরুত্বপূর্ণ আইন ছিল, সেটা কি? পিটের ভারত শাসন আইন, যেটা 1784 খ্রিস্টাব্দে হয়েছিল। ওয়ারেন হেস্টিংস হিন্দু আইন সংকলনের ইংরেজি অনুবাদটির নাম কি? উত্তরটা হবে কিন্তু এ কোড অফ জেন্টো লস। আচ্ছা, পরের যেটা রয়েছে, লাহোরের চুক্তির দুটি গুরুত্ব লেখো। এই প্রশ্নগুলো প্রধানত আমরা আমাদের খাতা দেখে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। যেখানে যেখানে সহায়িকার হেল্প লাগবে আমরা সেগুলো তোমাদের দেখিয়ে দেবো। তোমরা পারলে স্ক্রিনশট করে নেবে, নিয়ে সেগুলো ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করবে। আচ্ছা, দেখো লাহোরের চুক্তি, এটা তোমরা নিশ্চয়ই তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। দেখো সেখানে কি বলা হয়েছে, উত্তর ভারতে পাঞ্জাবে শিখ শক্তির মোকাবিলায় করার কোম্পানির পক্ষে বাকি ছিল। শিখদের মধ্যেও উত্তরাধিকার নিয়ে দ্বন্দ্ব পাকিয়ে ওঠে। রাজনৈতিক গোলযোগের ফলে উত্তর ভারতের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। ফলে অশান্ত পরিস্থিতিকে শান্ত করার দোহাই দিয়ে ব্রিটিশ কোম্পানি পাঞ্জাবে হস্তক্ষেপ করতে থাকে। 1845 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গো শিখ যুদ্ধে শিখ বাহিনী হেরে যায়। লাহোরের চুক্তি অনুযায়ী জলন্ধর দোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। শিখ দরবারে ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত করা হয়। রেসিডেন্ট ব্যবস্থা কি, এটা তোমরা নিশ্চয়ই আগে জেনেছো, আমাদের ক্লাসগুলোতে আমরা এটা খুব ভালোভাবে আলোচনা করার চেষ্টা করেছি। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন যেটা রয়েছে সেটা কিন্তু রয়েছে, অন্ধকূপ হত্যা বলতে কি বোঝো? এটা নিশ্চয়ই তোমরা জানো, একটা অতিরঞ্জিত ঘটনা, এরকম তেমন কিছু ঘটেনি বলে আমাদের ঐতিহাসিকরা পরবর্তীকালে প্রমাণ করেছে। সেই অন্ধকূপ হত্যাটা কি আমরা একটুখানি জেনে নেব। ইংরেজ কর্মচারী হলওয়েলের বিবরণ থেকে জানা যায় যে নবাবের ফোর্ট উইলিয়াম দখলের পর নবাব বাহিনীর হাতে কোম্পানির 146 জন কর্মচারী বন্দী হয়েছিল। ওই রাত্রে 18 ফুট লম্বা ও 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি কক্ষে বন্দীদের রাখা হয়েছিল। পরদিন সকালে তাদের মধ্যে 123 জন মারা যায়। এই ঘটনা ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত। তবে ঐতিহাসিকগণ এই ঘটনার সত্যতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছে। এখানে আমরা একটা কোটেশনের উল্লেখ করতে পারি, যে রমিলা থাপার তিনি বলেছেন যে জ্যামিতি প্রমাণ করছে পাটিগণিতের অঙ্কটি ভুল। কারণ এতজন লোক এইটুকু ঘরের মধ্যে যদি আমরা নর্মাল শুয়ে শুয়ে রেখে দিই, যেমন করে গাছপালা রাখা হয়, তাও কিন্তু রাখা যাচ্ছে না। ঠিক আছে। আচ্ছা, পরের যে প্রশ্নটা আমরা দেখে নেব, পরের প্রশ্নটা কি রয়েছে। ঠিক আছে, পরের প্রশ্নটা তোমরা দেখো। পরের প্রশ্নটা কিন্তু রয়েছে, কর্নওয়ালিস কোড কি? কর্নওয়ালিস কোড, এটা ককার ড কোড। ককার টয়রে কোর্ট মানে কিন্তু যে কোর্টগুলো আমরা পড়ে থাকি বা যে কোর্টে তোমার বিচার হয়, এখানে ককার ড কোড। ঠিক আছে, এই কর্নওয়ালিস কোডটা কি জিনিস আমরা একটুখানি জেনে নেবো আমরা। দেখো তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, লর্ড কর্নওয়ালিস ছিলেন বাংলার গভর্নর জেনারেল। তিনি 1793 খ্রিস্টাব্দে স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার জন্য প্রচলিত আইনগুলিকে সুসংহত করে যে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেন তাকেই কর্নওয়ালিস কোড বলা হয়। এর ফলে দেওয়ানি সংক্রান্ত বিচার ও রাজস্ব আদায়ের দায়িত্ব সংক্রান্ত বিষয়কে আলাদা করা হয়েছিল। এটা হয়ে গেল আমাদের কর্নওয়ালিস কোড। দেখো পরের প্রশ্ন কি রয়েছে, মেকলে মিনিটস কি? এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। মেকলে মিনিটস কি? দেখো মেকলে মিনিটস কি। টমাস বেবিংটন মেকলে ছিলেন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর আইন সচিব ও জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বা জনশিক্ষা কমিটির সভাপতি। মেকলে ব্যক্তিগতভাবে ছিলেন পাশ্চাত্য শিক্ষার সমর্থক।
তিনি 1835 খ্রিস্টাব্দে 2রা ফেব্রুয়ারি গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর কাছ থেকে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের পক্ষে যে মিনিট বা প্রস্তাব পেশ করেন তাকে মেকলে মিনিট বা মেকলে প্রস্তাব বলা হয়। তিনি প্রাচ্যের শিক্ষা ও সাহিত্য চর্চাকে হেয় করে ভারতে শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষার প্রসারের জন্য অর্থ বরাদ্দ করা উচিত বলে মনে করেছিলেন। হয়ে গেল মেকলে মিনিট কি। আচ্ছা, এবার আমরা চলে যাব সরাসরি আমাদের 4 নম্বর দাগের প্রশ্নগুলো, যেখানে প্রথম প্রশ্ন রয়েছে সত্য বিলোপ নীতির সংক্ষিপ্ত পরিচয় দাও। তোমরা নিশ্চয়ই আগে জেনেছো সত্য বিলোপ নীতি কিন্তু প্রবর্তন করেছিলেন গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি। দেখো, এই সত্য বিলোপ নীতি সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। বলা হচ্ছে 1848 খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড ডালহৌসি ভারতে এসে সত্য বিলোপ নীতি প্রয়োগ করেন। সত্য বিলোপ নীতির পিছনে কি ছিল? লর্ড ডালহৌসির প্রধান উদ্দেশ্য ছিল যে যত বেশি সংখ্যক ভারতীয় রাজ্যগুলিকে প্রত্যক্ষ ব্রিটিশ শাসনাধীনে নিয়ে আসা। এর শর্তাবলী কি কি ছিল? সত্য বিলোপ নীতির প্রধান শর্তগুলি হলো, কোম্পানি সৃষ্ট কোনো দেশীয় রাজ্যের রাজা পুত্র সন্তান না থাকলে সেই রাজা কোনো দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না এবং রাজ্যটি তখন ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হবে। এছাড়াও আর কি বলা হয়েছিল? এছাড়াও দত্তক নিতে চাইলে কোম্পানির অনুমতি নিতে হবে ইংরেজ আশ্রিত দেশীয় রাজ্যগুলিকে। ঠিক আছে, এটা ছিল আমার সত্য বিলোপ নীতি। আচ্ছা, এছাড়াও আর একটা এরিয়া রয়েছে কি, সেখানে একমাত্র দেশীয় স্বাধীন রাজ্যগুলির ব্যাপারে কোম্পানি নিরপেক্ষ থাকবে। চুক্তিবদ্ধ রাজ্য কোন কোন রাজ্যই চুক্তি মেনে নিয়েছিল? সেটা হচ্ছে ডালহৌসি এই নীতি প্রয়োগ করে কোলবা, সাতারা, ভগতপুর হবে ওটা, সম্বলপুর, নাগপুর ইত্যাদি রাজ্য ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করেন। হয়ে গেল। আমরা পরের প্রশ্নটা একটুখানি দেখে নেওয়ার চেষ্টা করব। সেখানে বলা হচ্ছে বণিকের মানদণ্ড কিভাবে রাজদণ্ডে পরিণত হয়েছিল। ওইটা আমরা একটুখানি দেখে নিই, বণিকের মানদণ্ড কিভাবে রাজদণ্ডে পরিণত হচ্ছে। ঠিক আছে, দেখো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল মূলত একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান। ব্যবসা বাণিজ্যের কাজে মানদণ্ড বা দাঁড়িপাল্লা ব্যবহৃত হয়, কিন্তু তারা কৌশলে রাজ্য লাভ করে শাসন অধিকার বা রাজদণ্ড লাভ করে। যুদ্ধ জয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে পলাশির যুদ্ধে জয়লাভ করে। এরপর নবাব মীর কাসিম, নবাব সুজাউদ্দৌলা ও সম্রাট দ্বিতীয় শাহ আলমের বিরুদ্ধে কোম্পানি বক্সারের যুদ্ধেও জয়ী হয়। দেওয়ানি লাভ বক্সারের যুদ্ধে পরাজিত সম্রাট দ্বিতীয় শাহ আলম এলাহাবাদের দ্বিতীয় সন্ধির দ্বারা কোম্পানিকে সুবা বাংলার দেওয়ানি বা রাজস্ব আদায়ের অধিকার প্রদান করেন। এইভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বণিক থেকে শাসকে পরিণত হয়। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত উক্তি, বণিকের মানদণ্ড ধীরে ধীরে রাজদণ্ডে পরিণত হলো। পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে, মেকলের পুরো নাম কি? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? আমরা একটুখানি দেখে নেব। মেকলের পুরো নাম হচ্ছে টমাস ব্যাবিংটন মেকলে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য, উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এর উদ্দেশ্য ছিল কি? এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল 1 নম্বর, ভারতের প্রাচীন সভ্যতার চর্চা করা। ভারতের প্রাচীন সভ্যতার চর্চা করার জন্য তিনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। তারপর কি? ভারতীয় সাহিত্যের ইংরাজি অনুবাদ করা। তিনি ভারতীয় সাহিত্যকে আধুনিক ইংরেজি ভাষায় অনুবাদ করতে চেয়েছিলেন। আর একটুখানি প্যারা চেঞ্জ করে আমরা কি লিখবো? তিনি বিশ্বাস করতেন যে এর ফলে ভারতীয় শিক্ষিত সম্প্রদায়ের সঙ্গে ব্রিটিশদের সম্পর্ক দৃঢ় হবে। আচ্ছা, পরের প্রশ্ন কি রয়েছে দেখো, কোম্পানির আমলে দারোগা ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। তাহলে দারোগা ব্যবস্থা সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। সেটা কি? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস জেলাগুলি দেখভাল করার জন্য পুলিশ থানা ব্যবস্থা চালু করেন। প্রতিটি থানায় দায়িত্ব পায় দারোগা, তাদের নিয়ন্ত্রণ করত ম্যাজিস্ট্রেটরা। স্থানীয় অঞ্চলে সাধারণ মানুষের কাছে দারোগাই ছিল কোম্পানি শাসনের ক্ষমতা ও কর্তৃত্বের প্রতীক। কিছু স্থানীয় জমিদারদের সঙ্গে দারোগারা সমঝোতা করে চলতো, ফলে সাধারণ মানুষের উপর চলতো জমিদার ও দারোগার যৌথ পীড়ন। 1812 খ্রিস্টাব্দে পাকাপাকি ভাবে দারোগা ব্যবস্থার বিলোপ করা হয়। তার বদলে গ্রামের দেখভালের দায়িত্ব দেওয়া হয় কালেক্টরকে। ফলে আবারও রাজস্ব আদায় ও পুলিশি দমন পীড়ন চলতে থাকে। রাজস্ব বিভাগের কর্মচারীরাই চালাতে থাকে। কারা? রাজস্ব বিভাগের কর্মচারীরাই। কিন্তু এরকম আপাত সংস্কারের মধ্য দিয়ে
পুলিশি ব্যবস্থাকে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠার উপযোগী করে তোলা যায়নি। আচ্ছা, এবার আমাদের বড় প্রশ্ন রয়েছে, দেখো পাঁচের দাগের যে প্রশ্নগুলো রয়েছে, বক্সারের যুদ্ধের গুরুত্ব আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা অনেকবার ঘুরিয়েও আসে পরীক্ষায়। সেটা কেমন ভাবে, যে পলাশির যুদ্ধের অপেক্ষা বক্সারের যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ কি, যদি হয় সেটা কেন, যুক্তি দাও। আচ্ছা, আমরা এখানে যেমন আছে গুরুত্বটা একটুখানি আলোচনা করে নিই। বলা হচ্ছে বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 খ্রিস্টাব্দে বক্সার নামক জায়গায়। এই যুদ্ধ হয়েছিল বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনীর সঙ্গে ইংরেজদের। ভারতের ইতিহাসে বক্সারের যুদ্ধের গুরুত্ব উপলব্ধি করে ঐতিহাসিক বিপিনচন্দ্র বলেছেন, বিপিনচন্দ্র হবে এটা, বক্সারের যুদ্ধ সর্বাধিক তাৎপর্যপূর্ণ। আর বক্সারের যুদ্ধ গুরুত্বটা আমরা একটুখানি যদি দেখে নিই, সেখানে তো চূড়ান্ত বিজয়। পলাশির যুদ্ধে ভারতে ইংরেজদের ভিত্তি প্রতিষ্ঠিত হলেও বক্সারের যুদ্ধে তা সুপ্রতিষ্ঠিত হয়েছিল। পলাশির যুদ্ধে ইংরেজ কোম্পানি কূটনীতি ও বিশ্বাসঘাতকতার আশ্রয় নিয়ে অনভিজ্ঞ নবাবকে পরাজিত করে। তিনি বক্সারের যুদ্ধে পরাজিত হন। আচ্ছা, এখানে একটু ভুল আছে। আচ্ছা, বক্সারের যুদ্ধে পরাজিত হন দিল্লির সম্রাট সহ প্রাদেশিক দুই নবাব। এই তিনটার জায়গায় কি হবে, কিন্তু করে নিতে হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে, ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ বলেন পলাশির যুদ্ধ ছিল কয়েকটি কামানের লড়াই, কিন্তু বক্সারের যুদ্ধ ছিল চূড়ান্ত বিজয়। ঠিক আছে। এরপরে কি রয়েছে আমাদের পয়েন্টগুলো আমরা একটুখানি দেখে নিই। তোমরা চাইলে অবশ্যই স্ক্রিনশট করে নিতে পারো, নিয়ে সেটা তোমাদের খাতায় লিখে সুন্দর করে মুখস্থ করবে। বলা হয়েছে ভারতে ইংরেজদের আধিপত্যের সূচনা, সেটা তোমরা দেখে নাও, নিয়ে এখান থেকে স্ক্রিনশট করে নাও। তারপরে রয়েছে দেওয়ানি লাভ, তারপরে রয়েছে বাংলায় কোম্পানির প্রতিষ্ঠা লাভ, এবং শেষে আমরা কি করেছি, মূল্যায়ন লেখার চেষ্টা করেছি। তোমরা নোটসটা ভালোভাবে স্ক্রিনশট করে নিতে পারো। আমাদের প্রতিষ্ঠানে আমরা ঠিক এইভাবে নোটস তৈরি করে ছেলেমেয়েদেরকে প্রোভাইড করে থাকি। আচ্ছা, পরের প্রশ্ন কি রয়েছে দেখো, বাংলায় দ্বৈত শাসনের ফলাফল বর্ণনা করো। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক্লাসে আমরা বহুবার ধরে ধরে বুঝিয়েছি যে দ্বৈত শাসনের ফলাফল কি হয়েছিল। দেখো, প্রশ্নের নোটসটা তোমরা একটুখানি ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করো। সেখানে আমরা কি কি পয়েন্ট রেখেছি, দ্বৈত বা দ্বিকেন্দ্রিক শাসনের কথা বলেছি, এর প্রবর্তনের কারণ রেখেছি, ফলাফলগুলো রেখেছি। ঠিক আছে, পরপর আমি তোমাদেরকে স্ক্রিনে ব্যাপারটা প্রোভাইড করছি, তোমরা একটুখানি দেখে নাও। দেখো, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দ্বৈত শাসন ব্যবস্থার ফলাফল। আরো একবার উপর থেকে তোমরা চাইলে স্ক্রিনশট করে ধীরে ধীরে বিষয়টা লিখে নেবে তোমাদের খাতাতে। ঠিক আছে। আচ্ছা, খুব সুন্দরভাবে তোমরা স্ক্রিনশটটা করো, করে তোমাদের খাতাতে লিখে নাও। আচ্ছা, এর পরের পয়েন্ট কি রয়েছে, আর্থিক শোষণের পরের পয়েন্ট হচ্ছে আমাদের 76-এর মন্বন্তর। দ্বৈত শাসনের একটি অন্যতম কুফল, প্রধান কুফল আমরা বলবো কিন্তু 76-এর মন্বন্তর, যেটা হয়েছিল 1770 বা 1176 বঙ্গাব্দে। তারপরে শেষে আমরা সমালোচনাও বলে একটা পয়েন্ট রেখেছি। আচ্ছা, তোমরা স্ক্রিনশট করে নিয়েছো সবাই আশা করছি। পরের প্রশ্ন কি রয়েছে, আমাদের বলা হচ্ছে বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস এর বিচার বিভাগীয় সংস্কারের সংক্ষিপ্ত পরিচয় দাও। ওয়ারেন হেস্টিংস কিন্তু বিচার বিভাগে একটা আমূল পরিবর্তন নিয়ে এসেছে। যেহেতু উনি দ্বৈত শাসনের অবসান ঘটালেন, তাহলে তাদেরকে তো আবার বিচার আচারটাও তো করতে হবে, তাই না? তো সেটা কিভাবে কি করেছে দেখো, বিচার ব্যবস্থার সংস্কারগুলো আমরা বলেছি এখানে, সুন্দর করে তোমরা একটু স্ক্রিনশট করে নাও। আমি এগুলো পড়ে পড়ে দিচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বেশি লেন্থলি হয়ে যাবে, তোমাদের একঘেয়েমি লাগবে দেখতে। তোমরা এগুলো নিজেরা খাতায় লিখে নিয়ে মুখস্থ করে নেবে। দেখো, তারপর বলেছে সদর দেওয়ানি, সদর নিজামত আদালত প্রতিষ্ঠা, বিচারের এখতিয়ার, বিচারক রয়েছে আমাদের, দেওয়ানি, নিজামত, নতুন নিয়ম বিধি, সমস্তগুলো আমরা পয়েন্ট আকারে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি। দেখো, আমি আরো তোমাদের স্ক্রিনে যাতে ভালোভাবে দেখা যায় সেরকম একটা ব্যবস্থা করছি। আচ্ছা, এটা এলিজা ইম্পে, স্পেলিংটা একটু দেখে নেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, অর্থাৎ এই স্কুলের লাস্ট প্রশ্ন আমাদের কি রয়েছে, ভারতে কোম্পানির আমলে পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা আলোচনা করো। আমরা সবাই জানি খ্রিস্টান মিশনারিরা প্রধানত ধর্ম প্রচারের উদ্দেশ্য এলেও তারা কিন্তু শিক্ষা প্রসারের সঙ্গে ধীরে ধীরে জড়িয়ে পড়ে। সেটা দেখো, আমরা নোটস আকারে সুন্দর করে তোমাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করেছি। দেখো, আমাদের যে সমস্ত তোমাদের বন্ধু বান্ধবী রয়েছে যারা ক্লাস 8, 9, 10-এ পড়ে, তারা নিজেদের ক্লাসে আমরা লেখাই সেই সমস্ত নোটসগুলো, সেগুলো পরবর্তীতে এই ভিডিও করার সময় তাদের থেকে আমরা নিয়ে থাকি। আমরা প্রধানত চাই আমাদের স্মার্ট টিউটোরিয়াল হবে ছাত্র এবং শিক্ষক উভয়ের পরস্পর মিথস্ক্রিয়া করে আমাদের প্রতিষ্ঠানটা চলুক। ঠিক আছে,
যারা আমাদের এখানে অ্যাডমিশন নিতে চাইছো এখনো চটপট এসে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 8345925082। এই নোটসটা তোমরা একটুখানি স্ক্রিনশট করে নাও। আচ্ছা, দেখো তাহলে এই পর্যন্ত হলো আমাদের ক্লাস 8-এর প্রথম স্কুল অর্থাৎ বালুরঘাট হাই স্কুলের প্রশ্ন আমরা আলোচনা করলাম। সবাই খুব মন দিয়ে ভিডিওটা দেখবে, যে জায়গাগুলো তোমাদের সমস্যা হচ্ছে একটু একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নাও। আর খুব ভালো থাকবে, পড়াশোনা করো খুব মন দিয়ে, নিজের খেয়াল রাখো, আর আমাদের ভিডিওগুলো অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও। আর অবশ্যই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করোনি চটপট করে সাবস্ক্রাইব করে নাও। শুধুমাত্র প্রশ্ন বিচিত্রার জন্য নয়, তোমার ক্লাসের সম্পূর্ণ সিলেবাস শেষ করা, তার মক টেস্টের ব্যবস্থা করা, প্রশ্ন বিচিত্রা থেকে শুরু করে রিভিশন, সবকিছুর জন্য আমাদের চ্যানেলের পাশে থাকতে হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা।